আজকের গল্প এক অন্য বসন্ত। হঠাৎ কলিং বেলের শব্দ, তারপরে রেবা মাসির ডাক শুনতে পেল। অ্যালবামটা খাটে রেখে নেমে এলো সোমলতা, কিন্তু নেমে এসে যাকে দেখল তাকে আশা করেনি। দরজায় দাঁড়িয়ে রুদ্র ভৌমিক এক গাল হেসে ভদ্রলোক বললেন, আপনার ছাতাটা ফেরত দিতে এলাম ম্যাডাম। রোজই ভাবি আসবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। এই নিন আপনার ছাতা। বলে ছাতাটা এগিয়ে দিলেন রুদ্র। সোমলতা একটু অপ্রস্তুত হয়ে বললেন, এ বাবা, এই ছাতাটা দিতে আবার এলেন এত দূর? আমাকে তো মর্নিং ওয়াক করার সময় দিয়ে দিতে পারতেন। আসুন ভেতরে এসে বসুন, এক কাপ চা না খেয়ে ছাড়ছি না। রুদ্র ভেতরে এলেন। দুজনেই যেন একে অপরের সঙ্গে কথা বলতে পেরে অনেক দিনের জমানো কথার ডালি খুলে বসলেন। কথায় কথায় সোমলতা জানতে পারল যে রুদ্র এ পাড়ায় ফ্ল্যাট কিনেছে, একাই থাকে সে। সে বিপত্নিক, একটাই ছেলে, সে বিদেশে চলে গেছে চাকরি নিয়ে, এখন সদ্য অবসরপ্রাপ্ত। রুদ্র লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন। রুদ্র জানতে পারেন সোমলতার জীবন কাহিনী। এটাও জানতে পারেন যে এই বাড়িতে একাই থাকেন সোমলতা। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল করেনি কেউ। তাই সেদিন না খাইয়ে ছাড়ে না সোমলতা। রুদ্র চলে যাওয়ার পর সোমলতা নিজের ঘরে চলে আসে। মনে মনে ভাবে যে অনেক দিন পর কারোর সাথে গল্প করে বেশ ভালো কাটলো সন্ধ্যাটা। যথারীতি পরের দিন সকালে প্রাতভ্রমণে বেরোয় সোমলতা। আজ যেন একটু অন্যমনস্ক সে। আজ পার্কে যেন কাউকে খুঁজছে তার চোখ, কিন্তু কোথাও তার দেখা নেই। হঠাৎ একটা চেনা গলার স্বর শুনে পেছনে ফিরে দেখে অদূরে একটা বেঞ্চে বসে রুদ্র তাকে হাতছানি দিয়ে ডাকছে। পায়ে পায়ে গিয়ে যায় সোমলতা। এইভাবে দিন কাটতে থাকে। আজকাল রোজ সকালে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ কৈশোরের উৎসাহে একে অপরের জন্য অপেক্ষা করতে থাকে। বেশিরভাগ দিনেই আগে পৌঁছে যায় সোমলতা। অপেক্ষা করে রুদ্রর জন্য তাদের প্রিয় দোলনচাপা গাছের তলার বেঞ্চটাতে। কত কথাই হয় তাদের মধ্যে। দুজন একা মানুষ একে অপরের সান্নিধ্যে এসে একাকিত্ব কাটিয়ে উঠেছেন। আজ রুদ্রের জন্মদিন, তাই তাকে ডিনারে নিমন্ত্রণ করেছে সোমলতা। প্রতিদিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে রুদ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। ছোট বাচ্চা ছেলের মতো খুশি হলেন রুদ্র। আজ খুব যত্ন করে নিজের হাতে বিভিন্ন রকম রান্না করেছে সোমলতা। খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করে রয়েছে রুদ্রের জন্য। আজ অনেক দিন পর হালকা সাজগোজ করেছে সোমলতা। পরনে একটা হালকা হলুদ ঢাকায়, গলায় আর কানে হালকা ডোকরার গয়না, আলগা করে খোপা বাঁধা, কপালে একটা ছোট্ট কালো টিপ। অপূর্ব সুন্দর দেখাচ্ছে আজ তাকে। সন্ধ্যা হয় হয় এমন সময় কলিং বেলের শব্দ। কিশোরীর মতো অতি উৎসাহ নিয়ে নিচে নেমে আসে সোমলতা। দরজা খুলেই দেখে একটা হলুদ গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে সদা হাস্যোজ্জ্বল রুদ্র। ভেতরে আসুন বলে আহ্বান জানায় সোমলতা। রুদ্র ভেতরে এসে ফুলের তোড়াটি সোমলতার হাতে দিয়ে বলে, আমরা কিন্তু বন্ধু হলাম, আর আপনি আজ্ঞে নয়। এবারে সোজা তুমি, কি চলবে তো? হেসে ফেলে সোমলতা। হঠাৎ খেয়াল করে রুদ্র এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। সদ্য যৌবনার মতো লজ্জায় রাঙা হয়ে যায় সোমলতা। রুদ্র বলে, আজ তোমার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না সোমলতা। মনে হচ্ছে কোনো শিল্পী তোমায় খুব যত্ন করে গড়ে তুলেছেন। লজ্জায় চোখ নামিয়ে নেয় সোমলতা। মনে হয় আজ বহু বছর পরে কারোর কাছে তার সৌন্দর্যের এমন বর্ণনা সে শুনল। কথা ঘুরিয়ে দিয়ে সে বলে, তুমি বসো, আমি তোমার জন্মদিনের কেকটা নিয়ে আসি। রুদ্র বলে ওঠে, এ মা, তুমি কেক কাটবে জানলে কিছু লোককে নিমন্ত্রণ করতাম। এরকম দুজনে মিলে কেক কেটে মজাই নেই। বলে অট্টহাসি করে ওঠে। সোমলতাও হেসে ওঠে, চলে যায় কেক আনতে। এমন সময় আবার দরজায় বেল। এগিয়ে এসে দরজা খুলে রেবা মাসি। দেখে এক গাল হাসি। ও মা, খুকুমণি, তুমি আজকে আসবে বলনি তো? ও ছোট দিমুনি, এই দেখো কে এসেছে। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে সোমলতা। দেখে আঁখি দাঁড়িয়ে। এগিয়ে এসে বলে, কি রে আঁখি, আগে বলিসনি কেন আজ আসবি? ভালো দিনেই এসেছো আঁখি। যাক বাবা, আমায় একা একা কেক কাটতে হবে না, বলে ওঠে রুদ্র। আঁখি সোমলতাকে দেখে একটু অবাক হয়। মামুনিকে সাজগোজ করতে কখনো দেখেনি সে। আর এই ভদ্রলোকই বা কি করছে এই বাড়িতে? রুদ্রকে দেখে একটু বিরক্তি হয় সে। এগিয়ে গিয়ে দেখে টেবিলে একটা কেক রাখা, ওপরে লেখা শুভ জন্মদিন। ব্যাপারটা আজ করে সে বলে, মামুনি আমি ঘরে যাচ্ছি, তোমরা এনজয় করো, আমার খুব মাথা ধরেছে। রেবা মাসি, আমায় একটু কফি দিয়ে যেও তো আমার ঘরে।
এই বলে আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উঠে যায় আঁখি। আঁখির এই ব্যবহারে বড়ই অপ্রস্তুতে পড়ে যায় সোমলতা। বাইরের লোকের সামনে আঁখির এই অদ্ভুত ব্যবহারে আহত হয় সে। রুদ্র ব্যাপারটা বুঝতে পেরে সোমলতাকে বলে, সোমলতা, আঁখির হয়তো খারাপ লেগেছে আমায় দেখে। দেখো, তোমার কাছে যতটা শুনেছি তাতে এটুকু বুঝতে পেরেছি যে মেয়েটার সবটা ঘিরেই তার মামুনি, তাই হয়তো হঠাৎ আমায় দেখে ওর খারাপ লেগেছে। এসো, কেকটা কেটে নিই, তারপর ওকে ডেকে এনো, একসাথে ডিনার করব। ছলছল চোখে তাকায় সোমলতা। রুদ্রের মনে হয় যেন সেই দৃষ্টিতে কত ব্যথা বেদনা, কত প্রশ্ন লুকিয়ে আছে। খুব দায়সারাভাবে কেকটা কাটা হলো। রুদ্রর কথায় আঁখিকে ডাকতে যায় সোমলতা। ঘর অন্ধকার করে শুয়ে আছে আঁখি। সোমলতা আলো জ্বালিয়ে দেখে কাঁদছে সে। এগিয়ে গিয়ে মাথায় হাত দিতে কেঁদে ওঠে আঁখি। বলে, মামুনি, ওই ভদ্রলোক কেন এসেছেন এখানে? কেন ওনার জন্মদিন পালন করছো তুমি? কে হয় তোমার? বলো না মামুনি, কে হয় ভদ্রলোক তোমার? সোমলতা বলে, কেউ না, আমার ভুল হয়ে গেছে সোনা। আমি বুঝতে পারিনি তোর এতটা খারাপ লাগবে। আসলে রুদ্রও ভীষণ একা, প্রায় 20 বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছে। আর ওনার একটাই ছেলে বিদেশে চাকরি করছে। তাই ভাবলাম একলা মানুষ, যদি ওনার জন্মদিনটা একটু আনন্দ দেওয়া যায়, তাই আমি নিমন্ত্রণ করে এনেছি। বুঝতে পারিনি তুই পছন্দ করবি না। একা, এই কথাটা শুনে চমক ভাঙে আঁখি। সত্যিই তো, এতদিন সে খেয়াল করেনি এই ভদ্রলোকের মতো তার মামুনিও তো একলা। মামুনির দিকে তাকিয়ে দেখে কি অপূর্ব দেখাচ্ছে তার মামুনিকে। আজ হালকা প্রসাধনীর ছোঁয়ায় আরও যেন মায়াবী দেখাচ্ছে। সোমলতা সজল চোখে তাকে বলে, আঁখি, আজকের দিনটা এই ঘটনার কখনো ঘটবে না। আমি লজ্জিত, যদি আমায় ক্ষমা করতে পারিস তাহলে একটিবার নিচে আসিস খাবার জন্য। চোখের জল মুছে আঁখির মাথায় হাত বুলিয়ে নেমে যায় সোমলতা। দেখে রুদ্র এক মনে কি ভাবছে। সোমলতার পায়ের শব্দে চমক ভাঙে তার। রুদ্রই বলতে শুরু করে, সোমলতা, আজকালকার বাচ্চারা অনেক বেশি উদার মনোভাব পোষণ করে। দেখবে যে বিষয়ে তুমি দুশ্চিন্তা করছো, খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা কাটিয়ে উঠবে আঁখি। সোমলতা কি বলবে বুঝতে পারে না। তার মনে যে ঝড় চলছে, তার কথা কি করে বলবে সে? একদিকে একাকিত্ব কাটিয়ে নতুন করে বাঁচার শোক, আর অন্যদিকে তার একমাত্র বেঁচে থাকার সম্বল আঁখি। আঁখিকে বড় করতে গিয়ে কবে যে নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছে নিজেই বুঝতে পারেনি। জানলা ধরে দাঁড়িয়ে থাকে সে চুপ করে, আর চোখের জলে ভেসে যেতে থাকে তার বুক। অন্যদিকে আঁখিও নিজের মনকে শান্ত করে বোঝার চেষ্টা করে তার মামুনিকে। সত্যিই তো জ্ঞান হবার পর থেকে আজ অবধি কখনো দেখেনি সে মামুনিকে একটুও সাজগোজ করতে। কোনোদিন দেখেনি নিজের জন্য একটা দামি শাড়ি কিনতে। সবসময় শুধু তাকে ভাবতে দেখেছে। আর আজ সে কি করে মামুনির সঙ্গে এমন ব্যবহার করলো? তারই তো বোঝা উচিত ছিল মামুনির একলা থাকার যন্ত্রণা। নিজের ব্যবহারে নিজেই লজ্জিত সে। মুখ হাত ধুয়ে একটা কুর্তি পরে হাসি মুখে নিচে নেমে গেল সে। আঁখি ভেবে নিয়েছে তার করণীয়। আঁখি নিচে নেমে দেখল পরিবেশ থমথমে। জানলা ধরে দাঁড়িয়ে আছে তার মামুনি, আর রুদ্র মুখ চুন করে বসে আছেন। মামুনি, তোমরা কখন খাবে? আমার খিদে পেয়ে গেছে। কাকু, আজকে তোমার জন্মদিনে এরকম মনমরা হয়ে বসে থাকলে হবে? উঠে এসো। আখির এই উচ্ছ্বাসে চমক ভাঙে সোমলতার। এ কোন আখিকে সে দেখছে? একটু আগের আখির সাথে তো সে মেলাতেই পারছে না। রুদ্রর মুখেও হাসি, কথা, গান, আড্ডায় জমে উঠল সেদিনের সন্ধ্যা। রাতে শুতে এসে সোমলতা দেখে আখি তার ঘরে শোয়ার তোড়জোড় করছে। সোমলতাকে দেখে বলে ওঠে, মামুনি, তোমায় এত খুশি আমি কোনোদিন দেখিনি। আজ তোমায় অপূর্ব দেখাচ্ছিল মামুনি। কেন তুমি এমন করে সাজো না? সোমলতা বলতে শুরু করে, জানিস আখি, তোর মা যেদিন তোকে আমার কোলে দিয়ে যায়, তুই তখন 1 বছরের মেয়ে। সেই দিন থেকে তুই আমার কাছে। একটা দিনও আমার থেকে আলাদা করিনি তোকে। তুই এখনো আমার সেই ছোট্ট সোনা। বুঝতেই পারিনি কবে বড় হয়ে গেছিস। আজ আমি খুব খুশি যে তোকে সঠিকভাবে মানুষ করতে পেরেছি। আখি বলে, মামুনি, আমি তখন অন্যায় করেছি ওই ওরকমভাবে ওপরে চলে এসে। মেয়ে হয়ে মায়ের একাকিত্বটা আমার বোঝা উচিত ছিল মামুনি। আমি চাই তুমি সব সময় ভালো থাকো। যদি রুদ্র কাকু তোমায় ভালো হওয়ার ঠিকানা হয় তবে তাই হোক মামুনি। সোমলতা এক চোখ জল নিয়ে বলল, আখি, আমি আর রুদ্র শুধুমাত্র বন্ধু। বলতে পারিস দুটো একলা মানুষ দুজনের সঙ্গ উপভোগ করি। এর থেকে বেশি কিছুই নয়। আর এই নিয়ে কোনো কথা নয়, এবার শুয়ে পড়। সারা রাত ঘুম এলো না সোমলতার।
চোখ বুজলেই আজ সৌম্যকান্তি রুদ্রর মুখটা ভেসে উঠছে তার এক দৃষ্টে তাকিয়ে থাকা। অন্যদিকে রুদ্রও আজ ঘুমোতে পারেনি। বারবার তার মনে পড়ে যাচ্ছে স্নিগ্ধ হলুদ ঢাকাইতে সোমলতাকে। ভেসে উঠছে তার দীঘল কালো চোখ দুটি। পরদিন যথাক্রমে ভোর হতেই তৈরি হয়ে সোমলতা বেরিয়ে পড়ে প্রাতঃভ্রমণে। মনে মনে আজ দৃঢ় সংকল্প নিয়ে বেরিয়েছে যে রুদ্রকে পরিষ্কার বলবে তার বাড়িতে আর না যেতে। আখির চোখে যে সে প্রশ্ন দেখেছে কিছুতেই তাকে সত্যি হতে দেবে না। আবার রুদ্র ঠিক করে রেখেছে আজ সোমলতাকে তার মনের কথা জানাবে। দুই পঞ্চাশোর্ধ্ব মানুষ নিজেদের জীবনের গোধূলি বেলায় এসে একে অপরের মুখোমুখি হবার সংকল্প করে। যথাসময়ে পার্কে পৌঁছায় সোমলতা। তাদের প্রিয় দোলনচাপা গাছটার কাছে গিয়ে দেখে অপেক্ষা করছে রুদ্র। পায়ে পায়ে এগিয়ে যায় সোমলতা। পাশে গিয়ে বসে রুদ্রর। রুদ্র একবার তার দিকে তাকিয়ে বলে, সোমলতা, কিছু বলার আছে আমার। দেখো, আমি বিপত্নিক। দীর্ঘ 20 বছর আমি একা জীবনযাপন করেছি। আমার ছেলে ঋদ্ধি বিদেশে চলে যাবার পর আমি একা আর আমার পৈতৃক বাড়িতে থাকতে পারিনি। তাই এই ফ্ল্যাট কিনে চলে আসা। হঠাৎ একরাশ রঙিন প্রজাপতির মতো তুমি আমার জীবনে এসেছ। আমি চাই না কেউ কোনো খারাপ ইঙ্গিত করে আমাদের সম্পর্কটাকে কলুষিত করুক। আমি সারা জীবন তোমার বন্ধু হয়েই থাকতে চাই। আমি কোনো বন্ধনে বিশ্বাসী নই। আমাদের সম্পর্কটা হোক ফুল আর সুগন্ধের মতো একে অপরের পরিপূরক। এক মনে কথাগুলো শুনছিল সোমলতা। বলল, আমাদের একাকিত্বই আমাদের এতটা কাছে এনেছে। আমিও কোনো সামাজিক বন্ধনে যেতে চাই না, তবে তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বন্ধুও হারাতে চাই না। তাই তোমার কথাই রইল। অনেক বছর পর প্রাণ খুলে কথা বলার একজন সঙ্গী পেয়েছি আমি তাকে হারাতে চাই না। চোখ জলে ভরে উঠল সোমলতার। রুদ্র সোমলতার হাত দুটো ধরে বলল, ভালোবাসি তোমার সোমলতা। আজ এই দোলনচাপা গাছই হয়ে থাক আমাদের সম্পর্কের সাক্ষী। চলো না, এই বুড়ো বয়সে নতুন করে ঘর না বাঁধতে পারি, নতুন করে প্রাণ ভরে বাঁচতে তো পারবো। সোমলতা লজ্জায় রাঙা হয়ে মাথা নামিয়ে নিয়ে বলে, ভালোবাসি রুদ্র। আজ থেকে আমাদের নতুন করে বাচ্চার স্বপ্ন শুরু হোক, কথা দিলাম তোমার। দোলনচাপা গাছটা আজ দুজন একাকী মানুষের প্রণয়ের সাক্ষী হয়ে রইল। অকাল বসন্তে ঝরে পড়ল কিছু দোলনচাপা ফুল। অলিখিত বন্ধনে আবদ্ধ হলো দুজন একলা মানুষ। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।